আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2 দিনে দেশে 4বার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী। ছোট ছোট কম্পন, আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা, আশঙ্কা বিশেষজ্ঞদের। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। জগন্নাথে ক্লাস পরীক্ষা বন্ধ। মধ্যরাতে তিতুমির কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষে বেশ কয়েকজন আহত। রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ ও সেনা মোতায়েন। শেরপুর সরকারি কলেজে শিক্ষক অবকাঠামো সংগঠনে শিক্ষা কার্যক্রমের বেহাল দশা। 16,000 শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 67 জন। এবং রাঙামাটিতে বন্য হাতির তাণ্ডবে 2 বছরে পর্যটক সহ 10 জনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 48 ঘন্টায় 4 দফা ভূমিকম্পে কাঁপল ঢাকা। শুক্রবারের 5.7 মাত্রা ভূমিকম্পের পর শনিবার সকালে আশুলিয়া ও সন্ধ্যায় বাড্ডা ও নরসিংদীতে 2বার ভূমিকম্প হয়, যার অনুভূত পান রাজধানীবাসীও। রিখটার স্কেলে 4.3 মাত্রার কম্পন রেকর্ড করে সরকারের ভূকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সংস্থাটি বলছে, বড় কম্পনের পর এ ধরনের মৃদু কম্পন স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কম্পন আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা দিচ্ছে। নরসিংদী জেলাকে ঘিরে ইন্দো বার্মা টেকটোনিক প্লেটে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমে আছে। আগামী 1 মাস থেকে 3 বছরের মধ্যে এর উদ্গীরণের শঙ্কাও তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। টানা 2 দিন ভূমিকম্প হল রাজধানীতে। শুক্রবারের পর শনিবার সন্ধ্যায় উৎপত্তিস্থল বাড্ডায় 4.3 মাত্রার ভূমিকম্প হয়। এর আগে 3.3 মাত্রায় আবারও কেঁপে ওঠে নরসিংদীর পলাশ, যার অনুভূতি পান নগরবাসীও। ফলে এ নিয়ে এখন রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলছেন, কম্পনটি শুক্রবারের ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া। আমাদের এই রিজিয়নে অনেকগুলো বড় বড় ফল্ট আছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে। একটা বড় ভূমিকম্প হলে এর থেকে কিন্তু আসলে আপনার সঙ্গে একটা বা দুইটা হবে, বিষয়টা এরকম নয়। অনেক সময় একটা বড় ভূমিকম্প থেকে সিরিজ অফ আফটারশক হতে পারে। আমরা দেখেছি যে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প থেকে 1000-এর উপরে আফটারশক হয়েছে। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে প্রায় 35 বছর ধরে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার। তার মতে, ইন্দো বার্মিস প্লেটে জমে থাকা শক্তি বের হওয়া শুরু হয়েছে, যার ফলে 2 দিনের ভূমিকম্প। ইন্ডিয়া প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। যে ভূমিকম্পটা হলো সেটা হচ্ছে একদম এই সংযোগস্থলে, নরসিংদী যে ঘোড়াশালে হলো, এটা হচ্ছে এই সংযোগস্থলে এটার অবস্থান। যে পরিমাণ শক্তি এখানে জমা হয়ে আছে তার অতি ক্ষুদ্র হচ্ছে গতকালকে এটা বের হয়েছে, বাকি পুরাটাই হচ্ছে শক্তি জমা হয়ে আছে। হুমায়ুন আখতারের গবেষণা বলছে, আগামীতে নরসিংদী, শীতলক্ষ্যা নদী এবং মেঘনা নদী ঘেঁষা এলাকাতেই হতে পারে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আর এমন হলে ক্ষতিগ্রস্ত হবে ঢাকা ও চট্টগ্রামের 40% স্থাপনা। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই সরকারকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের। এই যে সাবডাকশন জোনে 8.2 থেকে 9 মাত্রা শক্তি সম্পন্ন ভূমিকম্প শক্তি এখানে জমা হয়ে আছে, সেটারই একটা আলামত, বার্তা এখানে দিচ্ছে। এটা এতদিন আটকে ছিল 2টা প্লেট, এখন ছোট্ট একটা অংশে এটা সেইটা খুলে গেল, আনলকড হয়ে গেল। তার মানে একটা যদি হঠাৎ করে একটা ছিদ্র হয় কোনো পানির পাইপের লিকে, তাহলে আস্তে আস্তে সেই ছিদ্র বাড়তে থাকে। এটা এখন শুরু হয়েছে। হ্যাঁ, অতএব সামনে হয়তো খুব একটা বেশি সময় আমাদেরকে প্রকৃতি আর দিবে না। 1 মাস থেকে 2-4 বছরের মধ্যে এরকম বড় ভূমিকম্প আঘাত আনতে পারে। নিয়মিত ভূমিকম্পের মহড়া করি, তাহলে এই অনুশীলনের মাধ্যমে আমাদের মানসিক মনোবল বৃদ্ধি পাবে। আমি বলবো যে আমার জায়গাটা আমি সেফ না,
কারণ আমার বাসা থেকে বের হয়ে গিয়ে আমি আমার বাসার সামনে একটা 10 ফিট বা 15 ফিটের রাস্তা পাচ্ছি, যদি বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে আমি রাস্তার নিচে পড়ে যাব। করণীয় আছে একটা জায়গায়, যেটা আপনাকে আমি বললাম যে পিইউএফটাকে কাজে লাগিয়ে যদি আমরা গভর্নমেন্টের যে মনে করেন বিদ্যুতের বা গ্যাসের যে গ্রিড লাইনগুলো আছে এই লাইনগুলোকে হয়তো অফ করার ব্যবস্থা করা যেতে পারে। আসলে বাংলাদেশের এখন প্ল্যান করতে হবে যে আমরা যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে। আমাদের তো সবটা ভেঙে ফেলতে পারবো না, আমাদেরকে রিট্রোফিটিং করে এগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে। স্ট্রেংথ বাড়িয়ে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেন আমাদের ভূমিকম্প হলে যেন বিল্ডিংগুলো এভাবে ভেঙে না পড়ে। একই সাথে ভূমিকম্প হলে আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে নামার প্রতিযোগিতা না করে বিল্ডিংয়ের বিম ও কলামের মাঝে দাঁড়ানো, শক্ত কোনো কাঠামো যেমন খাট বা টেবিলের নিচে অবস্থান নেয়া, মাথা, কাঁধ ও ঘাড় নিরাপদ রাখার চেষ্টা করা, প্রয়োজনে বালিশ ব্যবহার করা, আয়না, আলমারি ও ভারী ফার্নিচারের কাছে না থাকা এবং বৃদ্ধ, নারী ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে। শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ডক্টর ডিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে। সভায় বুয়েটের বিশেষজ্ঞ শিক্ষক ও প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর অবকাঠামো পরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। সে কারণেই হলগুলো খালি করা প্রয়োজন। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ খোলা থাকবে। এদিকে শিক্ষার্থীদের আতঙ্ক কাটাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর সরকারি তিতুমিল কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্র দল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 3 শিক্ষার্থী আহত হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বনানী থানার ওসি জানান, তিতুমির কলেজ শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার টানাচ্ছিলেন। কলেজের প্রধান ফটকে ব্যানার টানানোর সময় ছাত্রদলের নেতা কর্মীরা তাদের বাধা দেন। এতে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। সংঘর্ষের ভিডিও ধারণ করতে থাকা কলেজের গণমাধ্যম কর্মীরাও এ সময় হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত 10টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ করেই হলেই দুই দল শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনার জেরে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরে রাতে হলের ভেতরে অবরুদ্ধ বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফরে দেশটির সাথে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বিষয়ে সমঝোতা হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। 3 দিনের সফরের প্রথম দিন ঢাকায় এসে ব্যস্ত সময় পার করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্তে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পরে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ভুটান। প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ক, আর দ্বিতীয় সমঝোতা স্মারকটি সই হয় আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত বিষয়ে। এর আগে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভুটান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু এবং আঞ্চলিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতার অংশ বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের সফররত প্রধানমন্ত্রী সেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কথা বলেন তিনি। বৈঠকে দুই নেতা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানি সম্পদ, বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে উষ্ণ ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর তাগিদ দেন সফররত প্রধানমন্ত্রী। কলেজ পর্যায় থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থী প্রায় 16,000 শিক্ষার্থী। এর জন্য 250 শিক্ষক প্রয়োজন হলেও রয়েছে মাত্র 67 জন। এক বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র 2টি। এ ধরনের ক্ষমতা 200। এমনই বেহাল দশা শেরপুর সরকারি কলেজের। শিক্ষক ও অবকাঠামো সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শেরপুর থেকে আব্দুর রহিম বাদলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। 1964 সালে প্রতিষ্ঠিত হওয়া শেরপুর সরকারি কলেজে এখনও লাগেনি আধুনিকতার ছোঁয়া। একাদশ ও দ্বাদশ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্সে পড়াশোনা করেন প্রায় 16,000 শিক্ষার্থী। শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় কমপক্ষে 250 শিক্ষকের প্রয়োজন হলেও আছেন মাত্র 67 জন। শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে শিক্ষকরা কিছু বলতে পারছে, এটাও সম্ভব হচ্ছে না, স্টুডেন্টরাও সেটা নিতে পারছে না। রিডিং রুম নেই, অডিটোরিয়াম নেই, সেখানে ভালো খাবার পানি তেমন ব্যবস্থা নেই, মানে পর্যাপ্ত পানির ব্যবস্থা কলেজে নেই। এগারোটি বিভাগে মাস্টার্স কোর্স চালু রয়েছে। অতীব দুঃখের বিষয়, দরিদ্র পীড়িত এই অঞ্চলে 3টি বিষয়ে এখন পর্যন্ত মাস্টার্স কোর্স চালু হয়নি: ইংরেজি, ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়। ছেলে ও মেয়েদের জন্য একটি করে হল রয়েছে, যার ধারণ ক্ষমতা মাত্র 200। এমন অবস্থায় আরো হল নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমাদের কলেজে একটি মাত্র হোস্টেল রয়েছে, এই একটি মাত্র হোস্টেল আমাদের 16,000 স্টুডেন্টের তুলনায় অতি নগণ্য। এখন আমাদের এখানে অনার্স সিনিয়র আপুরা আছে, এখানে আমার অনেক দূর থেকে প্রতিদিন ক্লাস করতে হয়। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি লাইব্রেরিতে বই পাঠ, ম্যাগাজিন, নিউজ পেপার ইত্যাদি পাঠ করার জন্য রিডিং রুম নেই এবং পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। যে পরিমাণ স্টুডেন্ট এখানে অধ্যয়নরত সেই পরিমাণ কিন্তু আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং আমাদের অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। এছাড়া প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, একাডেমিক ভবন, ছাত্র সংসদ ভবন, ছাত্র শিক্ষক মিলনায়তনও নেই কলেজটিতে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ। শিক্ষা প্রকৌশলের মাধ্যমে আমাদের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং বিভিন্ন সীমানা প্রাচীর সহ অন্যান্য আরো কয়েকটি ছাত্রছাত্রী হোস্টেল এখানে বরাদ্দ দিলে এবং এর ফলে ছাত্রছাত্রীরা শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙামাটির কাপ্তায় বন্য হাতির তাণ্ডব বেড়েছে। দিনে দুপুরে কিংবা গভীর রাতে লোকালয়ে নেমে আসছে হাতির পাল। 2 বছরে হাতির হামলায় পর্যটক সহ মারা গেছেন 10 জনেরও বেশি। আহত হয়েছেন বহু মানুষ। নষ্ট হচ্ছে ফসল। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাঙামাটি পাহাড়ি এলাকায় কয়েক মাস ধরে বেড়েছে বন্য হাতির আনাগোনা। হঠাৎ করেই লোকালয়ে নেমে আসছে হাতির পাল। গতকাল সোমবার সন্ধ্যায় কামিল্লাছড়ি রাইন্নাটুকুন এলাকায় হাতির আক্রমণে 2 নারী নিহত হন। হাতির তাণ্ডবে দুমড়ে মুচড়ে যায় 2টি সিএনজি অটোরিকশা।
এতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক। সকালবেলা আসলে তেমন একটা সমস্যা হয় না, তবে দুপুরের দিকেও তারপরে একটু থাকে আর কি, ভয় থাকে। আর বিশেষ করে আপনার বিকালের পরে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, বিকালের পর আপনার কেউ এই রোড দিয়ে না আসলে ভালো হবে। মাঝে মাঝে হাতি এসে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের ভয় লাগে, তখন আমরা গাড়ি ব্যাক করে চলে যাই। লোকালয়ে নেমে আসা ঠেকাতে কাপ্তাইয়ের 8 কিলোমিটার এলাকায় সোলার ফেন্সিং থাকলেও এখন তা অচল বলে জানালেন স্থানীয়রা। বন বিভাগ এবং আমাদের যারা পর্যটন এলাকা সকলে যদি আমরা সচেতন থাকি, আমার মনে হয় আমরা এটা থেকে রোধ পাওয়া সম্ভব। বনে হাতির চলাচলের জায়গায় জনবসতি ও সড়ক নির্মাণের কারণে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে বলে জানালেন ফরেস্ট রেঞ্জার। আমাদের অনেক সাইনবোর্ড বিলবোর্ড লাগিয়েছি সতর্ক অবস্থানে থাকার জন্য, এবং আমাদের টহল রয়েছে। আমরা অনেক সময় নিষেধ করি, সুন্দরবন যেতে নিষেধ করি, বা আমরা হাতির অবস্থানটা ট্র্যাক করার চেষ্টা করি। পাহাড়ে হাতির বাসস্থানে আরো গাছ লাগিয়ে তাদের আবাসযোগ্য পরিবেশ তৈরি করলে সংকট কমবে বলে জানালেন বিভাগীয় বন কর্মকর্তা। হাতি তো কোনো লোকালয়ে আসেনি, বেসিক্যালি হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। হাতির চলাচলের পথকে ক্ষতিগ্রস্ত না করে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা ও নিরাপদ আবাস নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানার বিস্ফোরণে কয়লা ছিটিয়ে অন্তত 6 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস জানায়, ওই শ্রমিকরা সিমেন্ট কারখানার বয়লার রুমে কাজ করার সময় চুল্লিতে কয়লা দিতে গেছে, বিস্ফোরণ ঘটে। এসব উত্তপ্ত কয়লা ছিটকে 6 শ্রমিক আহত হন। এদিকে দগ্ধ 6 জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। এবার সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগ তাকে সম্প্রতি কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকর শুরু হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের অনুরোধে জারি করা প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। এবার খেলার খবর। ছয় উইকেটে 176 রান নিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তাদের সামনে জয়ের লক্ষ্য 509 রান। এখনও 333 রানে পিছিয়ে আইরিশরা। ম্যাচের চতুর্থ দিন 4 উইকেটে 297 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুল হক আউট হন 87 রানে। 53 রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিম। জবাবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে চতুর্থ দিনে পরাজয়ের শঙ্কায় পড়ে আয়ারল্যান্ড। 3 উইকেটে নেন বাংলাদেশি স্পিনার। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 199 রান। Quite a lot more than we were seeing maybe yesterday in general. But that line, he might need to just... সংস্কারের পর ক্যাম্প নুয়ে ফিরে আসার ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে 4-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে প্রথমার্ধে 2 গোল করে ব্যবধান করেন রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেরমিন লোপেজ গোল করে দলকে 3-0 এগিয়ে নেন। ম্যাচের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস। চোট কাটিয়ে ফিরে গোল না পেলেও 2টি অসাধারণ অ্যাসিস্ট দেন লামিনে ইয়ামাল। বিলবাওয়ের মিডফিল্ডার সানসেত 54 মিনিটে লাল কার্ড পান, যার ফলে 10 জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। এই জয়ে কাতালানরা লা লিগায় টানা 12 ম্যাচে অপরাজিত থেকে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। সমান পয়েন্ট থাকা রিয়াল মাদ্রিদ গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 2 দিনে দেশে 4 বার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী। ছোট ছোট কম্পন, আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা আশঙ্কা বিশেষজ্ঞদের।
ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। জগন্নাথে ক্লাস পরীক্ষা বন্ধ। মধ্যরাতে তিতুমির কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষে বেশ কয়েকজন আহত। রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ ও সেনা মোতায়েন। শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও অবকাঠামো সংকটে শিক্ষা কার্যক্রমে বেহাল দশা। 16,000 শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 67 জন। এবং রাঙামাটিতে বন্য হাতির তাণ্ডবে 2 বছরের পর্যটক সহ 10 জনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangladesh। ধন্যবাদ সবাইকে।